আসসালামু আলাইকুম, আমি রিয়াদ খান। তো আজকে আমরা জানবো যে ফরেক্স কি এবং ফরেক্স মার্কেট কি, কিভাবে ফরেক্স মার্কেট কাজ করে, ব্রোকার কি, ব্রোকার কিভাবে কাজ করে, কিভাবে আমরা একটা সঠিক ব্রোকার সিলেক্ট করতে পারি বা বাছাই করতে পারি। তো আজকের ভিডিওতে শুধুমাত্র এই জিনিসগুলো আমি কভার করার চেষ্টা করব। তো ফরেক্স কি? ফরেক্স হচ্ছে ফরেন কারেন্সি এক্সচেঞ্জের সংক্ষিপ্ত রূপ এবং এগুলো সাধারণত জোড়ায় জোড়ায় থাকে। যেমনটা এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে জোড়ায় জোড়ায় আছে, যে একশো ইউএসডি, তারপর ধরেন বিটিসি ইউএসডি, এউডি ইউএসডি, এরকম জোড়ায় জোড়ায় আছে। তো এটা সাধারণত কিভাবে ব্যবহৃত হয়? তো এটা হচ্ছে যেমন ধরেন আপনি যদি দেশের বাইরে কোথাও ঘুরতে যান, তো আপনি মানি এক্সচেঞ্জার অথবা ব্যাংকের কাছে আপনি যাচ্ছেন যে মানি এক্সচেঞ্জ করার জন্য, অর্থাৎ আপনি টাকার বিনিময়ে ডলার হোক বা ইন্ডিয়াতে গেলে রুপি হোক, তো যেখানে আপনি যেতে যাচ্ছেন সেটা আপনি এক্সচেঞ্জ করছেন। অথবা ধরেন আপনি এডুকেশনাল পারপাসে আপনি ব্যাংক থ্রুতে ধরেন আপনি দেশের বাইরে টাকা পাঠাতে যাচ্ছেন, অথবা যে বিভিন্ন যে হ্যাজিং করার জন্য, এটা স্পেশালি যে বিভিন্ন কোম্পানি আছে যারা এখানে এক্সপোর্ট ইম্পোর্ট করে, তারা দেখা গেলো একটা অর্ডার দিল একটা প্রাইসে, ধরেন আপনার এখন একটা কাজ বিষয়ের উপরে বা একটা ম্যানুফ্যাকচারিং যে কোম্পানিগুলো আছে তারা একটা জিনিসের অর্ডার দিল, তো সাধারণত ডলারের লেনদেনগুলো হয়। তো তারা কি করলো, কথার কথায় $1,00,000 কোনো কিছু একটা তারা অর্ডার দিল, তো হয়তো বা তারা $10,000 তারা এখানে অ্যাডভান্স করলো, বাকি $90,000। তো এখন $90,000 এখন যে মূল্য আছে, হয়তো বা আগামী 5 মাস 6 মাস বা 1 বছর পরে সেই মূল্যটা নাও থাকতে পারে। তো এই জন্য তারা বাই সেল ওইভাবে হ্যাজিং করে তারা রেখে দেয়, মূল্যটা যেন ঠিক থাকে। তো এইভাবে তারা ফরেক্সের কাছ থেকে তারা হেল্প নেয়। তাছাড়া আছে স্পেকুলেশন, অর্থাৎ এই যে প্রাইস যে উঠানামা করে, যেমন ধরেন এই যে এখানে আছে, এখানে কিন্তু গোল্ডের প্রাইস, যে এখানে কি আছে, 1 আউন্স গোল্ডের প্রাইস হচ্ছে $3348, $49, এই যে এরকম হচ্ছে, এখানে প্রাইস কম হচ্ছে বেশি হচ্ছে। তো এটাকে বলে স্পেকুলেশন। তো এই উঠানামার মাধ্যমে, এই প্রাইসের উঠানামার মাধ্যমে যদি আপনি একটা প্রফিট নেন বা প্রফিট নিতে চান, সেটা আপনি ফরেক্সের মাধ্যমে করতে পারেন। যেমন ধরেন এখানে আমি দেখতে পাচ্ছি যে এখানে আমার 118, এখানে আমার প্রফিট হয়েছে বা 119, 20, 21, ধরেন এই যে এখানে আমি প্রফিটটা আমি নিয়ে নিলাম। তো এই যে প্রাইসের যে তারতম্য হচ্ছে, এই প্রাইসের তারতম্যের মাধ্যমেও ইনকাম করা যায়। তো হোয়াট ইজ ফরেক্স মার্কেট? তো এখন ফরেক্স মার্কেট কি? তো ফরেক্স মার্কেট হচ্ছে যেমন ধরেন এই যে এখানে আমি যে বাই করব, আমি একটা প্রোডাক্ট আমি কিনবো বা বিক্রি করব, তো ফরেক্স মার্কেটে কিন্তু একটা যে কোনো কিছু কেনাও যায়, বিক্রিও করা যায়। তো ধরেন এখানে আমি যদি সেল দিই, তাহলে এখানে আমি সেল দিতে পারবো, বা এখানে আমি যদি ক্লিক করি তাহলে এটা কিন্তু আমার বাই হয়ে যাবে। তো আমি যদি সেল দিই তাহলে আমার এই প্রাইসে ওপেন হবে, অর্থাৎ বিড প্রাইসে ওপেন হবে, অ্যান্ড আমি যদি বাই দিই তাহলে আমার এই প্রাইসে ওপেন হবে। তো এখানে আস্ক প্রাইস থেকে বিড প্রাইসের মাঝখানে যে পার্থক্য আছে সেটা হচ্ছে স্প্রেড, যে কমিশনটা সাধারণত ব্রোকার নিয়ে থাকে। তো এই বিষয়গুলো আমরা সামনে আসবো। তো এইখানে যে ফরেক্সের যে কারেন্সিগুলো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এগুলো কিন্তু জোড়ায় জোড়ায় কিন্তু থাকে। যেমন এখানে আছে কি XAU ইউএসডি, তারপর এখানে আছে বিটিসি ইউএসডি, তারপর এখানে আছে AUD ইউএসডি অর্থাৎ অস্ট্রেলিয়ান ডলার, ইউএসডি ডলার, তারপর এখানে আছে ইউরো ইউএসডি অর্থাৎ ইউরো ভার্সেস ইউএস ডলার। এই যে জোড়াগুলো থাকে এগুলোর ভিতরে একটা ভাগ আছে। তো স্পেশালি এগুলোকে বলা হয় মেজর কারেন্সি, অর্থাৎ যে কারেন্সিগুলোর সাথে সাধারণত ইউএসডি থাকে সেইগুলোকে সাধারণত মেজর কারেন্সি বলা হয়, বাকিগুলোকে সাপোর্ট কারেন্সি বলা হয়। এই ক্ষেত্রে ধরেন এখানে গোল্ডের ক্ষেত্রে আমি যদি বলি, এই ক্ষেত্রে গোল্ডের এটা হচ্ছে বেস কারেন্সি, অ্যান্ড এটাকে বলা হয় সাপোর্ট কারেন্সি, অর্থাৎ বাম পাশে যেই কারেন্সিটা আছে সেটাকে বলা হয় বেস কারেন্সি, যেটার মান থাকে সবসময় 1, অ্যান্ড ডান পাশে যেটা আছে সেটা হচ্ছে কোড কারেন্সি, অর্থাৎ এখানে গোল্ডের মান হচ্ছে এখানে 1, অ্যান্ড এই 1 গোল্ডের দাম হচ্ছে এখানে 3300, এখানে আমরা দেখতে পাচ্ছি কত, $3347, 1 আউন্স গোল্ডের দাম। আবার এখানে যদি দেখেন যে আপনি এখানে AUD ইউএসডি, অর্থাৎ এই ক্ষেত্রে 1 AUD অর্থাৎ 1 অস্ট্রেলিয়ান ডলারের মূল্য হচ্ছে $0.6493 আবার এখানে দেখতে পাচ্ছি যে ইউএসডি JPY, তো এই ক্ষেত্রে কিন্তু ইউএসডির মান 1 এবং 1 ইউএসডির মান হচ্ছে 148.40 জাপানিজ ইয়েন, অর্থাৎ বাম পাশে যে কারেন্সিটা থাকে সেটার মান সবসময় 1 থাকে। অ্যান্ড এই যে ফরেক্স মার্কেট আছে এটা হচ্ছে কিন্তু ওভার দ্য কাউন্টার মার্কেট, অর্থাৎ এটা একটা ডিসেন্ট্রালাইজড মার্কেট, এটা নির্দিষ্ট কারো কন্ট্রোল এটা থাকে না, এটা অটোমেটিক এটা চলতে থাকে। ধরেন আপনার পৃথিবীর বিভিন্ন দেশের বিভিন্ন ব্যাংক, সেন্ট্রাল ব্যাংকগুলো এই যে তারা যে লেনদেন করছে, তো সেইগুলার একটা ইফেক্টই কিন্তু এই মার্কেটের উপরে প্রভাব পড়ে। তো এটা ডিসেন্ট্রালাইজড মার্কেট, এটা কারো ব্যক্তিগত সম্পত্তি নয়। তো এই মার্কেটের অংশগ্রহণকারী কারা? তো এই মার্কেটের অংশগ্রহণকারী হচ্ছে বিভিন্ন হ্যাজ ফান্ড, তারপরে হচ্ছে বিভিন্ন ইনস্টিটিউশন আছে, তারপর আপনার এখানে বিভিন্ন কমার্শিয়াল ব্যাংক আছে,
যেমনটা আমি বলেছিলাম যে যেগুলোর মাধ্যমে আমরা দেশের বাইরেও আমরা লেনদেন আমরা করে থাকি, তারপর পৃথিবীর সকল সেন্ট্রাল ব্যাংক অ্যান্ড সেই সাথে হচ্ছে ব্রোকার, যেগুলোর মাধ্যমে অ্যাকচুয়ালি আমরা ট্রেড করবো, আমরা ফরেক্স মার্কেটে আমরা প্রবেশ করি আমরা ট্রেড করার জন্য। অ্যান্ড ফাইনালি হচ্ছে কি যে আমরা যারা ট্রেডার আছি আমাদেরকে বলা হয় রিটেল ট্রেডার। এবার আসি যে প্রাইস ফরমেশন। তো প্রাইস ফরমেশন ধরেন এই যে আমরা দাম দেখতে পাচ্ছি, আমরা বিভিন্ন জায়গার যে বিভিন্ন ভ্যালু আমরা দেখতে পাচ্ছি, তো এই যে প্রাইসিংটা আমরা দেখতে পাচ্ছি কখনো বাড়ছে কখনো কমছে, তো এই জিনিসগুলো অ্যাকচুয়ালি কেন হয়? তো এই জিনিসগুলো হওয়ার কারণ হচ্ছে সাপ্লাই অ্যান্ড ডিমান্ড ইস্যু, অর্থাৎ এইখানে মানুষজন হয়তো বা কিনছে বা বিক্রি করছে, তারপরে বিভিন্ন নিউজ আছে, যেমন ধরুন এই যে এখানে আছে আমরা কি ফরেক্স ফ্যাক্টরি, যেমন এখানে বিভিন্ন নিউজ আছে, আজকেও যেমন এখানে অনেক নিউজ আছে, এই যে এখানে ইউএসএ এর বা গ্রেট ব্রিটেন পাউন্ডের উপর এখানে নিউজ আছে যেগুলো অলরেডি এখানে চলে গিয়েছে, অস্ট্রেলিয়ান ডলার উপর এখানে নিউজ ছিল, তো এই যে ইউএসডি এর এখানে নিউজ আছে, কোন বিষয়ের উপরে নিউজ। তো এরকম এই নিউজ বা ফাইন্যান্সিয়াল যে ডাটাগুলো আছে সেগুলো এখানে প্রভাব ফেলে এই ফরেক্স মার্কেটে। তাছাড়া বিভিন্ন যে পলিটিক্যাল ইভেন্টগুলো আছে সেগুলো কিন্তু প্রভাব পড়ে। তাছাড়া বিভিন্ন সময় যে যুদ্ধগুলো হয়, যেমন রাশিয়া ইউক্রেন অথবা ইসরায়েল গাজা বা ইসরায়েল ইরান, এই যে এরকম যে বিভিন্ন যে যুদ্ধগুলো হয় সেই যুদ্ধগুলোর প্রভাবও কিন্তু এই ফরেক্স মার্কেটে প্রাইসের উপরে একটা প্রভাব তৈরি করে। এখন কথা হচ্ছে এই ফরেক্স মার্কেট কিভাবে কাজ করে। তো এই ফরেক্স মার্কেট কাজ করে প্রথমত কি করে, আপনাকে একটা অর্ডার দিতে হবে। ধরেন আমি কি করলাম, আমি একটা যদি অর্ডার দিই, ধরেন এখানে আমি কি করেছিলাম, আমি এই পেয়ারে আমি একটা অর্ডার দিয়েছিলাম, তো এই যে প্রাইসে আমি একটা অর্ডার দিয়েছিলাম, কি করেছিলাম আমি এখানে একটা বাই দিয়েছিলাম। তো এই অর্ডারটা দেওয়ার পর কি হয়েছে, অর্ডারটা আমি কোথায় দিয়েছি, এই অর্ডারটা আমি দিয়েছি আমার MT5 টার্মিনালে। অর্থাৎ প্রথমত আপনি অর্ডার দিবেন, অর্ডার দেওয়ার পর আপনি MT4 MT5 বা ওয়েব টার্মিনাল আছে সেইগুলোতে আপনি অর্ডার প্লেস করতে পারেন। তো সেই জিনিসগুলা কারা নিয়ন্ত্রণ করে, এই জিনিসগুলো সাধারণত ব্রোকার নিয়ন্ত্রণ করে। যেমন এই যে আমি একটা ব্রোকারের হয়ে আমি যে ট্রেড করছি, এটা হচ্ছে একটা ব্রোকার। তো এখানে আমি কিন্তু আগে ডিপোজিট করেছি, তারপর সেই ব্রোকার কি করে, ব্রোকার এই অর্ডারগুলোকে আমি যে অর্ডারগুলো দিলাম এই অর্ডারগুলো সেই লিকুইডিটি প্রোভাইডারের কাছে পাঠিয়ে দেয়, দেন সেখান থেকে প্রফিট বা লস প্রতি পিপস অনুযায়ী জেনারেট হয়। যেমনটা আপনারা আমার এখানে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমি আমার রিয়েল অ্যাকাউন্টে কিন্তু আমি কাজ করছি। এখানে দেখতে পাচ্ছেন যে এই যেটা হচ্ছে কি MT5 রিয়েল, এই যে দেখতে পাচ্ছেন এখানে, এবং আমার এখানে কিন্তু কি প্রফিট কমছে বা বাড়ছে, একটু আগে আমরা দেখতে পাচ্ছিলাম যে এখানে কিন্তু প্রফিট ছিল, এখন আবার এটা মাইনাসে এসেছে, হয়তোবা আবার এটা প্রফিটে আসবে ইনশাল্লাহ। তো ফরেক্স মার্কেটটা ওভারঅল অ্যাকচুয়ালি এইভাবে কাজ করে। আশা করি আপনার এই বিষয়টা ক্লিয়ার। দেন কথা হচ্ছে যে কি এই যে এই ব্রোকার কি, কারণ আমরা যদি ট্রেড করতে চাই তাহলে কিন্তু অবশ্যই একটা ব্রোকার লাগবে, ব্রোকার ছাড়া আমরা কিন্তু এই ফরেক্স মার্কেট আমরা বিজনেস করতে পারবো না। তো এই ব্রোকার কি, এই ব্রোকার হচ্ছে মূলত একটা অর্গানাইজার। যেহেতু আমরা সরাসরি ফরেক্স মার্কেটে আমরা ট্রেড করতে পারবো না, বিজনেস আমরা করতে পারবো না, তো সে কি করে, সে অ্যাজ এ অর্গানাইজার বা একজন মধ্যস্থতাকারী হিসেবে কাজ করে। এবং এই ব্রোকারগুলার আর্নিং যে ওয়ে সেটা হচ্ছে মূলত স্প্রেড কমিশন। তো আমি যেটা বলছিলাম যে এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আক্স প্রাইস থেকে এখানে বিট প্রাইজের কিন্তু এখানে একটা পার্থক্য আছে, অর্থাৎ এই ডান পাশের প্রাইজের সাথে বাম পাশের প্রাইজের কিন্তু একটা পার্থক্য আছে। এই মুহূর্তে আমি একটা যদি ট্রেড ওপেন করি তাহলে কিন্তু প্রথমেই আমার এখানে একটা মাইনাস দেখাবে, যেটা স্প্রেড কমিশন বাবদ ব্রোকার কেটে নিয়ে যাবে। তো এই ব্রোকারের ভিতরেও আবার সাধারণত দুই ধরনের ব্রোকার হয়ে থাকে। তো একটা হচ্ছে ডিলিং ডেস্ক ব্রোকার অ্যান্ড আরেকটা হচ্ছে নন ডিলিং ডেস্ক ব্রোকার। তো ডিলিং ডেস্ক ব্রোকারকে আবার বলা হয় মার্কেট মেকার ব্রোকার। তো ডিলিং ডেস্ক এই মার্কেট মেকার ব্রোকারগুলো সাধারণত কিভাবে কাজ করে, তারা যেটা করবে যে আপনি যদি একটা বাই দেন তাহলে তারা অটোমেটিক তারা একটা সেল দিবে, বা আপনি একটা যদি সেল দেন তাহলে তারা বাই দিবে। তো এই ক্ষেত্রে আপনার যদি লাভ হয়, যেমন ধরেন এখানে আমার লস, এই ক্ষেত্রে ব্রোকারের ধরেন আপনার লাভ হবে, এটা যদি ডিলিং ডেস্ক ব্রোকার যদি হয়ে থাকে। আর যদি নন ডিলিং ডেস্ক ব্রোকার যদি হয়ে থাকে সেই ক্ষেত্রে তারা কি করে, তারা এই অর্ডারটা নেয়, এই অর্ডারটা নেওয়ার পর তারা আবার সেটা লিকুইডিটি প্রোভাইডারের কাছে পাঠিয়ে দেয়, অর্থাৎ আপনি একটা বাই দিলে তখন সেখানে গিয়ে সেটা ওপেন হয়। তো নন ডিলিং ডেস্ক ব্রোকারের ভিতরে আবার দুটো টাইপ আছে, একটা হচ্ছে এসটিপি আর একটা হচ্ছে ইসিএন। এসটিপি অর্থ হচ্ছে স্ট্রেট থ্রো প্রসেসিং, আর ইসিএন অর্থ হচ্ছে ইলেকট্রনিক কমিউনিকেশন নেটওয়ার্ক। তো আমরা এসটিপি বা ইসিএন টাইপের ব্রোকারে আমরা অ্যাকচুয়ালি ট্রেড করব। তো এটা নিয়ে বিস্তারিত সামনে আবার আসবে। তো এখন কথা হচ্ছে ব্রোকার কিভাবে অ্যাকচুয়ালি কাজ করে। তো আপনারা আশা করি অলরেডি একটু বুঝতে পেরেছেন, তারপর আমি আরেকটু ক্লিয়ার করি। তো ব্রোকার কিভাবে কাজ করে, তো যেহেতু আপনি ট্রেড করতে চান, ট্রেড করতে চাইলে আপনাকে কি করতে হবে, প্রথমত আপনাকে একটা অ্যাকাউন্ট ওপেন করতে হবে। যেমন ধরেন এই যে আমি একটা অ্যাকাউন্ট আমি ওপেন করেছি, অ্যাকাউন্ট ওপেন করার পর আমাকে ডিপোজিট করতে হবে। যেমন ধরেন এই যে এখানে আমার
ডলার আছে, এখানে আমার ডিপোজিট এখানে আমার আছে, আমাকে ডিপোজিট আমাকে করতে হয়েছে। তো ডিপোজিট করার পর এবার আমার কাজটা কি, এবার আমি ট্রেড করব। তো ট্রেড করার জন্য MT4 বা MT5 যেটা এই যে এখানে আমি করছি। আবার তাদের ওয়েব টার্মিনাল থাকে, যেমন এই যে এরকম ওয়েব টার্মিনাল থাকে, সেখানে গিয়েও কিন্তু ট্রেড করা যায়। যেমন ধরেন এই যে এখানেও আমার একটু ট্রেড আমার ওপেন আছে, এটা অন্য একটা অ্যাকাউন্ট, এখানে আমার ট্রেড আমার ওপেন আছে, তো এই প্রফিটটা নিয়ে নিই। তো সেটা ওপেন করার পর দেন আমরা একটা অর্ডার করব, যেমন অর্ডারের বিষয়টা দেখিয়েছিলাম। অর্ডার ওপেন করার পর দেন সেটা এক্সিকিউশনের জন্য এলপি অর্থাৎ লিকুইডিটি প্রোভাইডারের কাছে এটা এক্সিকিউশনের জন্য এটা চলে যাবে। সাথে সাথে যাওয়ার পর দেন ট্রেড ডিটেলস রিপোর্ট তৈরি করবে। যেমন ধরেন এই যে এইখানে আমি ট্রেড করছি, আমি যদি আজকের হিসাবটা আমি যদি দেখতে চাই, এটা একটা ফ্রেশ একটা অ্যাকাউন্ট, এখানে আমি আজকের হিসাব ধরেন আমি দেখবো। তো এটার জন্য আমি কাস্টম পিরিয়ড থেকে যে আমার টুডে সিলেক্ট করা আছে টুডে, তো এই যে হচ্ছে তারা রিপোর্ট তৈরি করে রেখেছে যে অ্যাকচুয়ালি আমি কি ট্রেড করলাম কি না করলাম, কারণ এখানে স্বচ্ছতার একটা বিষয় আছে। তো যেমন ধরুন এই যে আমি অলরেডি আজকে আমি কিছু আমি ট্রেড করেছি, একটা দুইটা তিনটা চারটা, এই যে আমি যে চারটা ট্রেড আমি এবং আমি ক্লোজ করেছি, এর ভিতরে এই চারটার ভিতরে তিনটাতে আমি প্রফিট করেছি অ্যান্ড একটাতে আমি লস করেছি। তো এই যে একদম স্বচ্ছতা, এখানে কি মিথ্যা কথা বলার এখানে কোনো প্রকার সুযোগ নেই। দেন আপনি কি করতে পারেন, আপনি উইথড্র করতে পারেন। এবার আপনি যখন ট্রেড করছেন, তো ট্রেড করার পর আপনি লাভ করতে পারেন বা লস যে কোনো কিছু হতে পারে, তো আপনার টাকা আপনি কিন্তু উইথড্র করতে পারবেন। তো ধরেন কথার কথা ধরেন আমি যদি এই ডলারটা আমি যদি উইথড্র করতে চাই, তাহলে সেই ক্ষেত্রে কি এই যে উইথড্র করা, উইথড্রতে প্রেস করে দেন এখান থেকে আমি কোন মাধ্যমে আমি উইথড্র করতে চাচ্ছি, জাস্ট আমি সেই মাধ্যমটাকে সিলেক্ট করে দেন আমি উইথড্র করতে পারি। যেমন ধরেন এই ব্রোকার হয়তো বা বিকাশও তারা অ্যাকসেপ্ট করছে, সো এখানে আমি বিকাশ সিলেক্ট করেও আমি কিন্তু উইথড্র করতে পারি। এখন কথা হচ্ছে ব্রোকার তো ওয়ার্ল্ডে প্রচুর পরিমাণে ব্রোকার আছে, হাজার হাজার ব্রোকার আছে। আপনি কোন ব্রোকারে আপনি ট্রেড করবেন, কোন ব্রোকারে ট্রেড করা অ্যাকচুয়ালি উচিত, সেই জিনিসটা এবার আমরা জানবো। তো এটার জন্য প্রথমত আমাদেরকে দেখতে হবে যে রেগুলেটেড ব্রোকার কিনা এটা। তো রেগুলেটেড ব্রোকারের জন্য আমাদেরকে দেখতে হবে যে সেটা এনএফএ অর্থাৎ এটা হচ্ছে ইউএসএ ভিত্তিক একটা রেগুলেটর প্রোভাইডকারী একটা সংস্থা। তারপর ধরুন আপনার আছে কি এফসিএ, এটা হচ্ছে ইউকে ভিত্তিক। দেন আছে এএসআইসি, এটা হচ্ছে অস্ট্রেলিয়া ভিত্তিক। অ্যান্ড দেন একটা আছে সাইএসইসি, এটা হচ্ছে সাইপ্রাস ভিত্তিক। অ্যান্ড আছে এফএসসিএ, এটা হচ্ছে সাউথ আফ্রিকা ভিত্তিক। অ্যান্ড বর্তমানে খুব বেশি পপুলার হচ্ছে সেটা হচ্ছে ডিএফএসএ অর্থাৎ দুবাই ভিত্তিক ব্রোকারগুলা। তো বর্তমানে দুবাই ভিত্তিক ব্রোকারগুলা ভালোই পপুলার হচ্ছে এবং দুবাই ভিত্তিক অনেক প্রচুর পরিমাণে ব্রোকার তৈরি হচ্ছে। তো ওকে ফাইন, আপনি রেগুলেশন দেখবেন। এখন শুধুমাত্র এই রেগুলেটর ব্রোকার হলে কিন্তু চলবে না, এটার সাথে সাথে আপনাকে কিন্তু আরও অনেকগুলো বিষয় আছে, সেগুলো আপনাকে দেখতে হবে। যেমন এখানে একটা আছে যে কি আপনাকে রেপুটেশন দেখতে হবে যে এই ব্রোকারের রেপুটেশন কেমন। তো ব্রোকারের রেপুটেশন চেক করার জন্য আপনি কি করবেন, আপনি ট্রাস্ট পাইলটে গিয়ে আপনি একটু সেটা চেক করতে পারেন। ধরেন এই যে আমি গুগলে ধরেন কথার কথা আমি সার্চ করলাম যে কি বেস্ট ফরেক্স ব্রোকার, তো এখানে আমি অনেকগুলো ফরেক্স ব্রোকারের এখানে আমি নাম দেখতে পাচ্ছি। তো কথার কথা ধরেন আমি এই যে forex.com যেটা আছে সেটাকে ধরেন আমি এবার ট্রাস্ট পাইলটকে আমি দেখবো যে এটা কতটুকু ট্রাস্টওয়ার্দি বা এদের রেপুটেশন কতটুকু কি ভালো। তো আমি forex.com আমি যখন লিখলাম তখন কিন্তু এই যে ব্রোকার এটা কিন্তু চলে আসলো। তো এটার এখানে আমি রেটিং কত দেখতে পাচ্ছি 4.7। ওকে ফাইন, এটা মোটামুটি ভালো। তো এখানে দেখতে হবে যে রেটিং যেন মিনিমাম 4 পয়েন্ট যেন থাকে, মানে 4 পয়েন্টের নিচে যদি কোনো ব্রোকারের রেটিং থাকে, মানে 4.2 হতে পারে, 3, 4, 5 এরকম হতে পারে, কিন্তু 4 পয়েন্টের নিচে কোনো ব্রোকার আপনারা কাজ করবেন না, ওই ব্রোকারে আপনারা যাবেন না। তারপরে এইখানে আমরা দেখতে পাচ্ছি কি আভা ট্রেড। ওকে, তো আভা ট্রেড দেখি আভা ট্রেড কেমন। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আভা ট্রেডের রেটিংও ভালো আছে। তো আপনারা যে ব্রোকার সম্বন্ধে আপনারা জানবেন, যে ব্রোকারের নামটা আপনারা জানবেন, সেই ব্রোকারের যে রেটিংটা কেমন আছে সেই জিনিসটা আপনারা একটু চেক করে নেবেন। তারপর আপনারা দেখবেন যে মার্কেট টাইপ, অর্থাৎ এই ব্রোকারটা অ্যাকচুয়ালি কি টাইপের, এটা কি ডিলিং ডেস্ক ব্রোকার নাকি নন ডিলিং ডেস্ক, অর্থাৎ মার্কেট মেকিং ব্রোকার নাকি নন মার্কেট মেকিং ব্রোকার। তো এই জিনিসটা দেখবেন। তো আমরা কাজ করব কোন ব্রোকারে, আমি আগে বলেছিলাম সেটা হচ্ছে কি আমরা নন ডিলিং ডেস্ক ব্রোকারে আমরা কাজ করব। তো এখন এই জিনিসটা চেক করতে হবে। তো ধরেন আমি এইখানে ধরেন আমি একটু সার্চ যদি দেই যে কি এক্সনেস কোনো ডিলিং ডেস্ক ব্রোকার কিনা, তো এখানে কি বলছে না এটা কোনো ডিলিং ডেস্ক ব্রোকার না, এটা হচ্ছে নন ডিলিং ডেস্ক ব্রোকার। এই যে ইটস অপারেটস অ্যাজ এ নন ডিলিং ডেস্ক বা এনডিডি ব্রোকার। ওকে, তো এবার ধরেন আপনি যদি অন্য কোনো ব্রোকারও যদি দেখতে চান, তো এখানে আমি যে forex.com-টা লিখে আমি আবার এখানে সার্চ করলাম, এখানে কি বলছে তারা যে এটা ডিলিং ডেস্ক ব্রোকার কিনা। আমি লেখার পর তারা বলছে যে না এটা হচ্ছে forex.com ইজ এ নন ডিলিং ডেস্ক ব্রোকার। তার মানে ওকে ফাইন, এটাও ভালো। তো আপনারা কোনোভাবে ডিলিং ডেস্ক ব্রোকারে গিয়ে আপনারা ট্রেড করবেন না। অ্যান্ড দেন যে বিষয়টা আছে সেটা হচ্ছে স্প্রেড কমিশন, যে স্প্রেড কমিশনটা কেমন কাটে। তো
স্প্রেড কমিশন যত কম কাটবে তত বেশি সুবিধা, কারণ স্প্রেড যদি কম থাকে তাহলে আমাদের প্রফিটের পরিমাণটা একটু বাড়বে। তো স্প্রেড মানে তো আমি আগেই বলেছিলাম যে এই যে এখানে যে আস্ক প্রাইস যেটা আছে, অর্থাৎ যে বাই যে প্রাইসটা এখানে যেটা দেখা যাচ্ছে, এই ডান পাশের প্রাইসের সাথে বাম পাশের প্রাইসের যে পার্থক্যটা সেটা হচ্ছে স্প্রেড কমিশন। তো এই স্প্রেডের যেটা আছে আপনারা বিয়োগ দিয়ে আপনারা দেখবেন যে এখানে স্প্রেড কত। তো যে ব্রোকারে দেখবেন যে আপনারা স্প্রেডটা কম আছে সেই ব্রোকারে আপনারা ফাইনালি আপনারা ডিপোজিট বা ইনভেস্ট করতে পারেন বা আপনারা ট্রেড করতে পারেন। তারপর যে জিনিসটা দেখবেন সেটা হচ্ছে ডিপোজিট এবং উইথড্রোর অপশন কি পরিমাণে আছে এবং তারা কি পরিমাণ সময় নেয়। তো কথার কথা ধরেন আমি একটা অ্যাকাউন্ট খুললাম, ধরে নিচ্ছে যে আমার এখানে নাই, তো এখানে আমি ডিপোজিট করতে যাব। তো ডিপোজিটের জন্য আপনি ক্লিক করবেন। তো ক্লিক করে দেন আপনি দেখবেন যে তাদের ডিপোজিট মেথড কি কি আছে। তো যে ডিপোজিট মেথডগুলো আছে সেই ডিপোজিট মেথডগুলোর মাধ্যমে আপনি সহজে ডিপোজিট করতে পারবেন কিনা, এবং যে ডিপোজিট মেথডগুলো থাকে অ্যাকচুয়ালি ওইগুলাই উইথড্রল মেথডও থাকে। আপনি যেভাবে ডিপোজিট করবেন আপনি সেভাবেই কিন্তু আপনাকে উইথড্র করতে হবে। অর্থাৎ আপনি এক মাধ্যমে আপনি ডিপোজিট করে, ধরেন আপনি বাইন্যান্সে আপনি ডিপোজিট করলেন, আপনি কিন্তু সেটাকে নিটেলারে আপনি উইথড্র করতে পারবেন না। বা আপনি ধরেন আপনি নিটেলারে আপনি ডিপোজিট করলেন, আপনি সাধারণত বাইন্যান্সে আপনি আবার উইথড্র করতে পারবেন না। মানে এটা হচ্ছে সাধারণ নিয়ম। তো এই জিনিস আপনারা দেখবেন, দেখার পর আপনারা আবার সাথে সাথে এই জিনিসটা খেয়াল করবেন যে সেটার প্রসেসিং টাইম কেমন। যেমন এখানে এই ব্রোকারে দেখাচ্ছে এখানে কি ইনস্ট্যান্ট টু 30 মিনিটস। তো আপনারা যে ব্রোকারে আপনারা তথ্য পাবেন সেই ব্রোকারগুলোর আপনারা এই জিনিসগুলো একটু দেখে নেবেন যে তাদের টাইম কেমন লাগে ডিপোজিট বা উইথড্র করতে। কারণ অনেক ব্রোকার আছে কিন্তু 1 দিন 2 দিন বা 3 দিন সময় কিন্তু লাগিয়ে দেয়। তো সেই জিনিস আপনি একটু দেখে নেবেন। হয়তো বা দেখা গেলো যে আপনার এই মুহূর্তে আপনার টাকা দরকার, যে আধা ঘন্টা 1 ঘন্টার ভিতরে আপনার টাকা দরকার, কিন্তু আপনি যদি উইথড্র যদি না করতে পারেন তাহলে তো আপনি আবার একটু বিপদে পড়ে যাবেন। কারণ হতেই পারে যে হয়তো বা দেখা গেল যে আপনি $1000 আপনি ইনভেস্ট করেছেন, আপনি $100 প্রফিট করলেন। এখন আপনি যাচ্ছেন যে না ঠিক আছে আপনার এই মুহূর্তে আপনার টাকা দরকার, আপনি $100 উইথড্র করবেন। অথবা ধরেন এমনও হতে পারে আপনি লসও করতে পারেন। হয়তো বা দেখা গেল যে আপনি $1000 আপনি ডিপোজিট করেছেন, আপনি হয়তো $50 আপনি লস করেছেন। তো আপনার আছে $950, বাট এখন আপনার এই মুহূর্তে টাকা দরকার, আপনি সেইটা খুব দ্রুত আপনি উইথড্র করতে পারছেন কিনা সেই জিনিসটা দেখবেন। এবং অনেকে কিন্তু কি করে এই ডিপোজিট উইথড্রোর সময় কিন্তু আবার চার্জ কাটে, সেই জিনিসটাও খেয়াল করবেন। কারণ আপনার টাকা আপনি যেভাবে ইচ্ছে সেভাবে আপনি ঢুকাবেন, সেটাতে তারা চার্জ কাটবে কেন? যদি কোনো পেমেন্ট সিস্টেম যদি চার্জ কাটে সেটা ভিন্ন কথা, কিন্তু কোনো ব্রোকার যদি চার্জ কাটে তাহলে সেই ব্রোকার থেকে বেরিয়ে আসাটাই ভালো। দেন গুরুত্বপূর্ণ একটা বিষয় সেটা হচ্ছে কি কাস্টমার সাপোর্ট ল্যাঙ্গুয়েজ। কারণ আপনি যখন কাজ করবেন আপনার অনেক কিছু জানার প্রয়োজন পড়বে বা আপনার অনেক কোয়েশ্চন থাকতে পারে। তো সেই ক্ষেত্রে তাদের যে সাপোর্ট সিস্টেমটা আছে সেটার মাধ্যমে আপনি সহজে সাপোর্ট নিতে পারবেন কিনা, বিশেষ করে তাদের বাংলা ভাষায় তারা সাপোর্ট দিচ্ছে কিনা। তো মোস্টলি যেগুলা ভালো ব্রোকার আছে, বড় যতগুলো ভালো ব্রোকার আছে মোস্টলি তারা কিন্তু বাংলা ভাষাতে কিন্তু সাপোর্ট দেয়। এখন হতে পারে যে আপনি ইংলিশে একটু দুর্বল থাকতেই পারেন, বাট আপনার তো সাপোর্ট দরকার। তো সেক্ষেত্রে কাস্টমার সাপোর্ট ল্যাঙ্গুয়েজটা একটু দেখে নেবেন যে তারা বাংলাটা সাপোর্ট করে কিনা। দেন আরেকটা জিনিস যেটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে কি ফান্ড সিকিউরিটি, আপনার ফান্ড কতটুকু সিকিউর। তো এই জিনিসটা আপনি কিভাবে বুঝবেন, এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ বিষয়। এগুলো নিয়ে কিন্তু সচরাচর অনেকে জানে না বা বাহিরে কিন্তু এগুলো নিয়ে বিষয়ে একটা কথা বলে না। তো ফান্ড সিকিউরিটি কিভাবে বুঝবেন যে না আপনার ফান্ডটা সিকিউর আছে। ধরেন আপনি একটা ব্রোকার আপনি ট্রেড করছেন, তো ব্রোকারে ট্রেড করার পর সামহাও কোনো না কোনো কারণে ব্রোকার কিন্তু দেউলিয়া হয়ে যেতে পারে। কারণ এমন অনেক ব্রোকারের কিন্তু এরকম নজির আছে যারা কিন্তু দেউলিয়া হয়ে গিয়েছে, এরকম কিন্তু কিছু ব্রোকারের হিস্ট্রি আছে। তো আপনাকে কি করতে হবে, আপনাকে একটা জিনিস যাচাই করতে হবে যে আপনি যেই ডিপোজিটটা আপনি করছেন সেই ডিপোজিটটা অ্যাকচুয়ালি কোথায় যাচ্ছে। সেই ডিপোজিটটা কি ব্রোকারের কাছে থাকছে নাকি ব্যাংকের কাছে এটা যাচ্ছে। তো আপনার ডিপোজিট যদি ব্রোকারের মাধ্যমে সরাসরি সেটা যদি ব্যাংকের কাছে যদি চলে যায় তাহলে সেক্ষেত্রে ব্রোকার যদি দেউলিয়াও হয়ে যায় আপনি আপনার টাকা ইনশাল্লাহ কনফার্ম পেয়ে যাবেন। কারণ কোনো কারণে ব্যাংকও যদি দেউলিয়া হয়ে যায় এই ব্যাংকের টাকা কিন্তু সাধারণ যেই কাস্টমার যারা আছেন বা ক্লায়েন্ট যারা আছেন তারা কিন্তু টাকা পেয়ে যান। তো এই জিনিস আপনারা দেখবেন যে আপনি যে ডিপোজিট আপনি করছেন সেটা কি ব্রোকারের কাছে থাকছে নাকি এটা ব্যাংকের কাছে চলে যাচ্ছে। যদি ব্যাংকের কাছে চলে যায় তখন সেই ক্ষেত্রে ব্রোকার কি করে জাস্ট ওইটাকে ইউজ করে, আপনি যখন যেভাবে যা করবেন সেটার অনুযায়ী হবে, এখানে ব্রোকার কোনো কিছু করতে পারবে না। দেন আরেকটা জিনিস যেটা লাস্টলি সেটা হচ্ছে কি আপনাকে একটু টেস্ট করে দেখবেন যে টাইম স্লিপেজ কেমন হয়, মানে নিউজ টাইম স্লিপেজটা কেমন হয়। কারণ যখন মার্কেটে একটা নিউজ পাবলিশ হয়, মার্কেটে প্রচণ্ড বড় পরিমাণের যখন মুভমেন্ট তৈরি হয় তখন কি হয় যে এই যে আমরা এখানে যে দেখতে পাচ্ছি যে স্প্রেডের যে ব্যাপারটা আছে, স্প্রেড কিন্তু হুটহাট করে প্রচুর পরিমাণে বেড়ে যায়। তো আপনারা একটু এই জিনিসটা দেখবেন যে এখানে ব্রোকারের কমিশনটা হুটহাট করে আবার ইচ্ছা মতো বেড়ে যাচ্ছে কিনা। তো যদি এই স্লিপেজ
বেশি পরিমাণে হয়, অর্থাৎ মার্কেট মুভমেন্ট বা মার্কেটের ভলাটিলিটির বেশির কারণে স্লিপেজ যদি বেশি পরিমাণে যদি হয় তাহলে কিন্তু একটা সমস্যা। তো আপনারা ব্রোকার নির্বাচন করার ক্ষেত্রে এই জিনিসটা একটু চেক করে নেবেন যে নিউজ টাইমে ব্রোকারের স্প্রেড যে কমিশনটা যেটা আছে সেটা ঠিক থাকে কিনা, নাকি আবার আকাশ পাতাল পার্থক্য হয়ে যায়। কারণ আমি এরকম অনেক ব্রোকারের সাথে আমি কাজ করেছি যে নিউজ টাইম আসলে বা অন অফ টাইম আসলে তখন প্রচণ্ড পরিমাণে স্লিপেজ হয়, মানে প্রচুর পরিমাণে আপনার স্প্রেড কমিশন কেটে নিয়ে যায়। তো ওইটা কিন্তু সমস্যা, এই স্লিপের জিনিসটাকে একটু মাথায় রাখবেন। তো আজকে এই পর্যন্ত, আশা করি আপনারা বিষয়গুলো বুঝতে পেরেছেন। অ্যান্ড পরবর্তীতে কোনো ভিডিও মিস না করতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে রাখবেন, এবং আপনাদের আরও কোনো কোয়েশ্চন থাকলে কমেন্ট করে আমাকে জানাতে পারেন যে কোন বিষয় আপনারা আরও জানতে চাচ্ছেন। তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।